আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10 জীববিজ্ঞান ও পরিবেশ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। আজকের আলোচনা করব তুলনামূলক ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। বিবর্তনের ইতিহাসে ভ্রূণগুলির তুলনা করলে যে দেখা যায় তারা একই উদ্ভূতীয় জীব থেকে সৃষ্টি হয়েছে, তাও ব্যাখ্যা করা যায় এই ভ্রূণতত্ত্ব থেকে। এবার তুলনামূলক ভ্রূণতত্ত্ব কাকে বলে প্রথমে জেনে নিয়ে এসো। তুলনামূলক ভ্রূণতত্ত্ব কাকে বলে? ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই তোমরা ভালোভাবে অনুধাবন করতে পারবে। প্রথমে দেখো আমরা জেনে নিয়ে এসো তাহলে নিষিক্ত ডিম্বাণু থেকে নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুরণের মাধ্যমে প্রাণী বা উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে ভ্রূণতত্ত্ব বলে। তারপরে দেখো জীববিদ্যার যে শাখায় প্রাণীর ভ্রূণের বিকাশ স্তরগুলির তুলনামূলক অধ্যয়ন করা হয় তাকে তুলনামূলক ভ্রূণতত্ত্ব বলে। জার্মান বিজ্ঞানী ভন বেয়ার ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণা করেন। দেখো বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ীদের ভ্রূণের বিকাশে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। এগুলি প্রমাণ করে যে প্রাণীগুলির উৎপত্তি একই সাধারণ পূর্বপুরুষ থেকে হয়েছে, যা বিবর্তনের ইতিহাসের সাক্ষ্য বহন করে। যেমন এদের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো। দেখো বৈশিষ্ট্যগুলি আমরা কি দেখতে পাবো বৈশিষ্ট্য এক, প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর জীবন শুরু করে একটি মাত্র কোষ দিয়ে।
প্রতিটি মেরুদণ্ডী প্রাণী জীবন শুরু করে একটি মাত্র কোষ দিয়ে। তারপরে দেখো দুইয়ে কি, বা এদের পূর্ণাঙ্গ হওয়া পর্যন্ত চারটি দশা দেখা যায়। যেমন দেখো চারটি দশা যে দেখা যায়, যেমন প্রথমে কি জাইগোটের পরে মরুলা দশা, তারপরে বাস্টুলা দশা, তারপরে গ্যাস্ট্রুলা। তাহলে প্রথমেই দেখো জাইগোট দশায় যে শুক্রাণু ডিম্বাণু নিষেকের ফলে জাইগোট দশার সৃষ্টি হয়েছে। এবার জাইগোট দশার পরে দেখো মরুলা দশার সৃষ্টি হয়েছে। মরুলা দশার পরে দেখো বাস্টুলা পরে গ্যাস্ট্রুলা দশার সৃষ্টি হয়েছে। গ্যাস্ট্রুলা দশার পরে এবার পূর্ণাঙ্গ রূপে আসে। দেখো এখানে আমরা আলোচনা করেছি মাছ, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, চারটি প্রাণীর ভ্রূণ তত্ত্ব নিয়ে আলোচনা করছি এখানে। এবার তিনে দেখো 3 নম্বর বৈশিষ্ট্যতে আমরা কি দেখব না, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের বেড়ে ওঠা বেড়ে ওঠার পর্যায়ের মধ্যে যথেষ্ট সাদৃশ্য পরিলক্ষিত হয়। পরিলক্ষিত হয়। সকল ক্ষেত্রেই ভ্রূণের নোটোকর্ড ফুলকা ছিদ্র, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু, লেজ এবং লেজে ভি আকৃতির মায়োটেম পেশি দেখা
যায়। তাহলে দেখো যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করলাম, তাহলে এটি দ্বারা মাছ, সরীসৃপ, পাখি এবং মানুষের ভ্রূণ। তাহলে দেখো প্রথমে গলবিলীয় খাঁজ দেখা যায়, গলবিলীয় খাঁজ দেখা যায়, এই যে লেজ আছে এবং লেজে মায়োটেম পেশি। বৈশিষ্ট্যগুলি দেখো একই ধরনের বৈশিষ্ট্য। মাছ, সরীসৃপ, পাখি এবং মানুষ, এদের যদি ভ্রূণগুলো দেখি, যে ভ্রূণের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ভ্রূণের মধ্যে আছে, সবই একই ধরনের বৈশিষ্ট্যগুলি ভ্রূণের মধ্যে আছে। এত সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই সাদৃশ্য থেকে বলা যায় যে এরা সবাই হচ্ছে একই উদ্বংশীয় থেকে সৃষ্টি হয়েছে। এবার দেখো 4 নম্বরে আমরা কি দেখব না, মাছেদের ক্ষেত্রে গলবিলীয় যন্ত্রটি ফুলকা ও কানকোতে পরিণত হয়, কানকোতে পরিণত হয়। কিন্তু স্থলজ মেরুদণ্ডী প্রাণীদের ফুলকা থাকে না। তাই তাদের ক্ষেত্রে গলবিলীয় যন্ত্রটি পরিবর্তিত হয়ে প্যারাথাইরয়েড, থাইমাস ও থাইরয়েড গ্রন্থি তৈরি করে, তাহলে ভ্রূণতত্ত্বের সাদৃশ্যতা বৈশিষ্ট্য আমরা উপলব্ধি করলাম। এবার দেখো তুলনামূলক ভ্রূণতত্ত্ব বিবর্তনগত গুরুত্ব। তাহলে ভ্রূণতত্ত্বের বিবর্তনগত কি গুরুত্ব আছে না, গুরুত্ব যদি আমরা দেখি তাহলে একে দেখতে পাবো কি না, তুলনামূলক ভ্রূণতত্ত্বে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক ভ্রূণতত্ত্বে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগুলির ভ্রূণের পরিস্ফুরণে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ধারণা করা সম্ভব
সম্ভব হয়েছে। দুয়ে তুলনামূলক ভ্রূণতত্ত্ব থেকে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগুলি যে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে তা অনুমান করা যায়। তাহলে আশা করি বুঝতে পারলে তুলনামূলক ভ্রূণতত্ত্ব ব্যাপারটি কি।